নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। শিক্ষক সংগঠনের তরফ থেকে মোহাম্মদ মেহবুব মণ্ডল দিল্লিতে সুপ্রিম কোর্টে নিয়োগ সংক্রান্ত যে কেস চলছিল তা একেবারে তিনি সামনে থেকে দেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। রায় বেরোনোর পর তিনি ফেসবুকে একটি লাইভ করেন, আর সেখান থেকেই তিনি একাধিক বার্তা দেন। আজকে আমরা মোহাম্মদ মেহবুব মণ্ডলের সেই বার্তাগুলোই শুনে নেব। রাত্রি এখন শেষের দিকে, 3:11। জানি না এই লাইভ দেখার জন্য কেউ আছে কিনা, সবাই হয়তো ঘুমিয়েই পড়েছে, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। সারাদিন এখনো আমরা দিল্লি থেকে ফিরিনি। সারাদিন বিভিন্ন লয়ারের কাছে ঘুরেছি এবং সামান্যতম যদি কোনো ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে আমাদেরকে নতুনভাবে আমাদের চাকরি পুনর্প্রাপ্তির ক্ষেত্রে যে রাস্তা, সেই রাস্তা যদি বেরিয়ে আসে, সেই চেষ্টা আমরা করছি বলেই এখনো দিল্লি থেকে ফিরতে পারিনি। নিশ্চিতরূপেই কালকে আমরা হয়তো আমাদের এখানকার কাজ শেষ করব। আর আমরা তো জেলা মিটিংগুলো করছি, জেলা মিটিংগুলো এর মধ্যে দিয়ে আমরা করছি। আপনারা অনেকে জয়েন করছেন, অনেকে জয়েন করতে পারছেন না, মানে করেননি, যাই হোক, অনেকে ভেঙে আছে। এখানে সারা দিন ব্যাপী কাজ করার পরেও আমাদের অনেকেরই মাথায় চোখে ঘুম নেই। আর আমরা এখানে বসে বসে যেটা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মাঝে মধ্যেই, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই প্যানেল ক্যান্সেলকে নিয়ে মাঝে মধ্যে এত সুন্দর বক্তব্য তারা পরিবেশন করছেন, যেন মনে হচ্ছে যে আমাদের এই ভয়ঙ্কর একটা দুঃসময়ে আমাদের ত্রাণকর্তা এতজন আছে, আমরা আগে কখনো ভাবতে পারি। আমরা মমতা ব্যানার্জিকে দেখছি, তিনি আমাদের ইন্দোর স্টেডিয়ামে ডাকছেন। সুকান্ত মজুমদারকে দেখছি, তিনি তো একেবারে আমাকে প্লেটে একবারে আমার চাকরি পুনরায় সাজিয়ে দিয়ে যেতে চাইছে। শুভেন্দু এমনভাবে কথা বলছেন, মনে হচ্ছে যে সঙ্গে সঙ্গে উনি ছাড়া আমাদের উদ্ধারকর্তা কেউ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন সব সুন্দর জুডিশিয়ারির ব্যবস্থাপনা দেখাচ্ছেন, এমন কিছু ব্যবস্থাপনা দেখাচ্ছেন যে ওখানে গেলে পারি আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই বোগাস রাজনীতিটা আমাদেরকে এখনো পর্যন্ত এই নোংরা রাজনীতি আমাদেরকে নিয়ে করানোর চেষ্টা চলছে। আমরা কার কাছে যাইনি, কার কাছে যেতে বাকি রেখেছি? প্রথমত, এমন সময় এখন আছি, ভাগাড়ে একটা গরু মারা গিয়েছে, সেখানে বাঘ সিংহ থেকে সামান্য শিয়াল কুকুর পর্যন্ত কেউ ছিঁড়ে খেতে বাকি রাখছে না এখন। আর সেই নেতাদের কথা শুনে, তাদের মরা কান্না শুনে আমাদের মধ্যেও কিছু মানুষ যারা মনে করছে এইখান থেকে বোধহয় আমার বাঁচার রাস্তা তৈরি হবে এবং এরা সঠিক বলছে। কিন্তু এতদিন পর্যন্ত, এতদিনকার যে আমাদের যে এত বড় একটা সিস্টেম চললো, এত দিন ধরে একটা কোর্ট রুমের মধ্যে যে আলোচনা হলো, এত কম্পাইলেশন জমা পড়লো, এত এফিডেভিট জমা পড়লো, কেউ আমরা পড়িনি। তারা বলছে এটা হয়নি, হ্যাঁ সত্যি সত্যি হয়নি। তারা বলছে এটা হওয়ার ছিল, তাই এটা হয়নি বলে এটা হয়। সত্যি কথা যেটা ব্যাপার, সেটাকে বোঝার চেষ্টা করুন। বোকা নয়, আরো খারাপ ভাষায় বলতাম, আমাদেরকে বানানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম এই যে আমাদের জাজমেন্টটা আসলো, তার জন্য প্রথম দায়ী আমাদের গভর্নমেন্ট। অনেকে বলছে আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলি। গভর্নমেন্টের অন্ধ ভক্ত আমাদের টিচারদের মধ্যে কেউ আছে বলে আমার অন্তত জানা নেই। খুব কম 2-1 থাকতে পারে, সংখ্যাটা 2% হতে পারে। অন্ধ ভক্ত কেউ ছিল না। সুপ্রিম হাইকোর্টে রাজ্য সরকারের এসএসসির বা বোর্ডের কি ভূমিকা ছিল, সেই ভূমিকা যথেষ্টই অসঙ্গতিপূর্ণ ছিল। কিন্তু যখন আমরা সুপ্রিম কোর্টে পার্টি হয়েছে, আমরা সরাসরি পার্টি হয়েছি, আমরা হাত দিয়ে ঘরের কোণে ঘুমাচ্ছিলাম না যে তারা যেটা বলেছে সেটা আমরা মেনে নিয়েছি। আমরা যে দীর্ঘদিন ধরে যে আন্দোলনগুলো চালালাম এবং আজ পর্যন্ত যারা যারা এই কম্পাইলেশন বা এফিডেভিট যা পড়েছে, যারা আমরা জানি, যারা কোর্টরুম দেখেছি, যারা অন্যের কথার মুখে
ঝাল খেয়ে হুশাস করছেন তাদের কথা বাদ দিই, কিন্তু ন্যাচারালি যে মানে আন্দোলন আমরা করেছি প্রথম, আগে সবার আগে এটা বুঝে নিতে হবে যে একদম প্রথমে আমাদের এই বিপদের মূল হচ্ছে রাজ্য সরকার। সেটা আমরা বারবার বলে এসেছি, রাজ্য সরকার দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ে আমরা ফেঁসেছি। কিন্তু যখন রাজ্য সরকার দুর্নীতি করলো এবং যখন সেটা নিয়ে কেস হলো, কেসের পরে যখন আমাদের হাইকোর্ট আমাদের চাকরি বাতিল করলো এবং আমরা যখন পুনরায় সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে যাওয়ার পর রাজ্য সরকারের উপর যে প্রেসারটা আমরা ক্রিয়েট করেছি এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এসএসসির কাছ থেকে যে ডেটা চেয়েছে আন্দোলনের মধ্যে দিয়েই হোক, সেই ডেটা কি রাজ্য সরকার দেয়নি? রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছে। অনেকেই বলছেন যে এই লিস্ট দেয়নি, তাই লিস্ট দেয়নি, এইটা আরে ভাই, সুপ্রিম কোর্ট চেয়েছে, এটা কি সুপ্রিম কোর্ট যা যা চেয়েছে সেইগুলো কি দেয়নি? প্রত্যেকটা জিনিস দিয়েছে, আমরা বাধ্য করেছি দিতে। তার কম্পাইলেশনে কোথাও আমাদের বিরুদ্ধে কথা বলা আছে? সেখানে কোনো জায়গা আছে যেখানে টেন্টেডদের বিপক্ষে কথা বলা আছে? সেখানে কি সিবিআই যেটা হাইকোর্টে বাঁদরামিটা করেছিল সেটা কি সুপ্রিম কোর্টে করেছে? বলেনি আমরা সিবিআই কে মেনে নিচ্ছি। তাদেরকে বাধ্য করানো হয়েছিল, তারা বলেছিল আমরা সিবিআই কে মানছি। তারা যখন অথরিটিকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি চাইছেন, তারা কি জোর গলায় বলেনি যে আমরা সেগ্রিগেশনটাই চাইছি? সবগুলোই তো বলা করিয়েছি। স্টেট গভর্নমেন্ট দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাকে আমরা আন্দোলন করিয়ে তাকে আমরা সেইগুলো দেওয়া করিয়েছি যেটা সে চেয়েছে। অনেকে বলছেন যোগ্য অযোগ্যের তালিকা, সুপ্রিম কোর্ট কি বলেছেন যে আমাকে এইভাবে দিন? সিবিআই 4টে চার্জশিট ফাইল করেছে, সেই চার্জশিট কি আপনাদের কাছে আছে? আপনারা দেখেছেন? দেখেননি। তার কারণ সেই চার্জশিটটা তুলতে গেলে একটা চার্জশিট পিছনে 30,000 32,000 টাকা করে দিয়ে আমাদের তুলতে হয়েছে। চার্জশিটে স্পষ্ট লেখা আছে কারা টাকা দিয়েছে, কে তারা, কোথায় বাড়ি, কাকে টাকা দিয়েছে, টু দা পয়েন্ট দেওয়া আছে। সেটা প্রত্যেকটা চার্জশিট সুপ্রিম কোর্টে জমা পড়েছে। কে বলছে সেগ্রিগেশন হয়নি? কে বলছে টেন্টেড আনটেন্টেড নেই, আলাদা করা হয়নি? ধর্ণা মঞ্চে অনেকে বসছেন, অনেকে বিভিন্ন জায়গায় বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়নি। দেওয়া হোক বা না হোক, আমরা তো বাধ্য করেছি দিতে তাদেরকে। প্রথম অপরাধী যারা, রাজ্য সরকার, যারা আমাদের এই বিপর্যয়ের মূল, সেই মূলটাকে আমরা কান ধরে বাধ্য করেছি দিতে। আর তারপরের ধাপগুলো কি হলো? তারপরের ধাপে আমাকে অনেকে বলেছিল, আমাদের মধ্যেও অনেকে ঢুকেছিল যে ওই সুকান্ত মজুমদার ডাকছে আমাদেরকে ত্রাণ করিয়ে দেবে, আমাদেরকে পাইয়ে দেবে। আমরা যাইনি সেখানে। কোথায় যেতে বাদ রেখেছি? সব পক্ষের লয়ার রেখেছি। কি হয়েছে তাতে? লাভটা কি হলো আমার? আখেরে একটা বিধানসভা নির্বাচনের থেকে আমরা গুরুত্বপূর্ণ কারো কাছে নয়। যদি আমরা সুপ্রিম কোর্টে কি দেখলাম, একটা জাজমেন্ট পাস হলো। জাজমেন্টটা আপনারা যদি প্রত্যেকে ভালো করে পড়েন তাহলে জাজমেন্টটা দেখুন, জাজমেন্টটায় কি লেখা আছে। জাজমেন্টে স্পষ্ট করে প্রত্যেকটা লয়ার অবাক, আমরা সবাই অবাক, যেটা সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম, যা জীবনে কোনোদিন ঘটে। আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এইরকম নক্কারজনক জাজমেন্ট কোনোদিন দেয়নি। আর এই জাজমেন্ট তখনই সম্ভব হয় যখন বিচার ব্যবস্থাকে অন্যভাবে নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়। জাজমেন্টে স্পষ্টভাবে বলা হলো যারা আনটেন্টেড তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, যারা আনটেন্টেড তাদের ক্যাটাগরিতে ভাগ করা হলো, যারা আগে কোনো সার্ভিস করতো তাদেরকে পুরনো সার্ভিসে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হলো। আমাদের কি করা হলো? আমাদেরকে বয়সের ছাড় দেওয়া হলো। তাহলে তোমার জাজমেন্টে তুমি স্পষ্ট করে বুঝিয়েই দিচ্ছ কারা যোগ্য আর কারা অযোগ্য, অথচ তুমিই বলছো সেটা বাঁচা সম্ভব হয়নি। অবশ্য হবেই বা কি করে? বিচার ব্যবস্থাটা খুব ভালোভাবে পরিচালিত হলে তো বাঁচা হবে। একজন বিচারপতির ঘর থেকে টাকা উদ্ধার হচ্ছে, তাকে অন্য কোর্টে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আর একজন মানুষ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাকে বলি করে দেওয়া হচ্ছে। কবে হচ্ছে? যেদিন পার্লামেন্টে ওয়াকআপ বিল পাস হচ্ছে, যেদিন ওয়েস্ট বেঙ্গলে সেটা নিয়ে শোরগোল হচ্ছে, সেদিন রাতারাতি হঠাৎ করে একটা নোটিশ আসছে, কালকে জাজমেন্ট হয়ে যাচ্ছে। আর জাজমেন্টে কি করা হলো? এমন কোনো দেওয়া হলো না, মানে হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে কত সুন্দরভাবে এডিট করে বসানো যায়, সেই এডিট করে বসিয়ে আমাদের একটা জাজমেন্ট দিয়ে দেওয়া। বাহ, অতিরিক্ত চমৎকার একটা জাজমেন্ট। আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই কাটা করেনি।
যেখানে অন্যান্য কোর্টের কেসের রেফারেন্স ছিল, সেখানে এত মজুদ ছিল, এত আর্গুমেন্ট হলো, প্রথম দিন থেকেই আমরা বুঝতে পেরেছিলাম। প্রথম দিন কোর্টে গিয়েই আমরা সারপ্রাইজ হয়েছিলাম যে এমন একজন, যেখানে আমরা এসেছি সেটা স্বয়ং সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, ন্যাচারাল জাস্টিস, সেখানে অন্তত মানুষের কথা শোনা হয়। আমরা দেখলাম বিচার বিভাগে এত লোক কথা বলতে গেল, এত বড় বড় সিনিয়র কাউন্সিল ছিল, শুধু আমাদের, অনেকে আবার বলছেন আমাদের মধ্যে আমাদের লয়াররা এটা বলেনি। আচ্ছা বলুন তো বুকে হাত দিয়ে কোন বক্তব্যটা ছিল যেটা আমাদের বলা হয়নি চিফ জাস্টিসের কাছে? আচ্ছা আমরা না হয় বলি, বাকিরা তো বলেছিল, সবাই তো বলেছিল, কারো কথা নিল না। শুধু বিকাশবাবুর ওই বক্তব্যটা নিতে ইচ্ছা হলো যে হ্যাঁ সবকিছু ওই বাতিল করে দেওয়ার বক্তব্যটা নেওয়ার ইচ্ছা হলো। তার মানে ওটাই শুধু অথেন্টিক, ওটাই শুধু অথেন্টিক ছিল, বাকি আমাদের বক্তব্যের আর কোনো দাম ছিল না। আর এত এত কথা অথরিটি বললো, এত ডকুমেন্ট জমা দেওয়া হলো, তার মানে সেগুলো পড়ারও দরকার হলো না, এবং পড়ার পরেও নেওয়া হলো না। কখনো কখনো তো জাজমেন্ট শুনতে শুনতে ঘুমিয়েই যাওয়া হচ্ছে। তার মানে এটা আগে থেকেই পূর্ব পরিকল্পিত বা পূর্ব নির্দিষ্ট ছিল যে ঘটনাটা এটাই হবে। এবং রাজনৈতিক নেতারা আগে থেকেই বলা শুরু করেছিল, হ্যাঁ যদি এই চাকরিটা যায় তাহলে এখানে যাব, ওখানে ভেঙে দেবো, এখানে চুড়ে দেবো। আচ্ছা এই ব্যাপার আজ আমরা বুঝতে পারছি হারে হারে যেটাই ঘটেছে। কারণ এটা তো হওয়ার কোনো কথাই ছিল না। এটা কখন হওয়ার কথা ছিল? যেখানে তুমি স্পষ্ট করে আইডেন্টিফাই করতে পারছো, যেখানে সিবিআই বলছে আমি আইডেন্টিফাই করে ফেলেছি, হ্যাঁ এর বাইরে আর কেউ নেই, ফাইনাল জাজ সিট দিয়ে দিয়েছে। যেখানে অথরিটি বলছে হ্যাঁ আমরা মেনে নিলাম, যেখানে অথরিটি বলছে আমরা সেগ্রিগেশন করে দেবো, আমরা সেগ্রিগেশন করতে চাই, যেখানে আমরা ডিমান্ড করছি সেগ্রিগেশন করা হোক। আজকে অভিজিৎ বাবু বাজার গরম করার জন্য একটা সুন্দর বক্তব্য দিয়েছে, আসুন ওই আমাকে বসান, বিকাশবাবুকে বসান, শিক্ষামন্ত্রীকে বসান, তারপর একটা টিম রেডি করি, সেই টিম রেডি করে। আরে ভাই তুমি এই সময় রেডি করে করবে কি? যদি শিক্ষামন্ত্রী যদি সুপ্রিম কোর্টের ইচ্ছে, আমাদের তো প্রথম দিন থেকেই বলা হয়েছিল একটা কমিটি গঠন করে সেগ্রিগেশনের কথা, সুপ্রিম কোর্টই তো সেটা অ্যাকসেপ্ট করে, কারণ উনি তো প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন নো 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 নো, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তিনি ঠিক করবেন। টোটালটাই তো ফোকাস, পুরোটাই তো গল্প, পুরোটাই তো আইওয়াস, কারোর বক্তব্য শোনা হয়নি, কারোটা অ্যাকসেপ্ট করা হয়নি, শুধু শোনার ভান করা হয়েছে। যদি শোনা হতো, এত এলিমেন্ট ছিল, লয়াররা তো বলছেন প্রচুর উপাদান ছিল সেখানে শোনার মতো, প্রচুর কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু টোটালি পুরো ব্যাপারটাই একটা গিমিক ছিল, পুরো নাটকীয় ব্যাপার ছিল। সেই জন্য এত উপাদান থাকার সত্ত্বেও কোনো কিছুকে দেখা হয়নি, কোনো কিছুকে বিবেচনা করা হয়নি। সরাসরি একটা জায়গা থেকে প্যানেলটাকে সহজ উপায়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে একটা নক্কারজনক, আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এবং আজকে কিছু লোক আমাদের প্রচুর উদারতা দেখাচ্ছে। বেশ, আপনারা এতদিন কোথায় ছিলেন? উদারতাটা ঠিক আছে, এখনো মানলাম, আপনারা বলছেন রাস্তা আছে, আপনি বলছেন আমাদের যা রাজ্যের সিএম তিনি বলছেন আমি যোগ্যদের পাশে আছি, বিরোধী দলনেতা বলা পাঠাচ্ছেন আমি আছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে হচ্ছে বলছেন আমি আছি, সিপিএম বলছে আমি আছি। ঠিক আছে, আপনারা সবাই আছেন, তার মানে ধরেই নেওয়া যায় বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত আছে রাজনৈতিক, তৃণমূলের সঙ্গে সিপিএম এর সংঘাত আছে রাজনৈতিক, কিন্তু আমাদের চাকরির প্রশ্নটা, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরির প্রশ্নটা আপনারা সহমত। তাহলে আপনারা যদি এত উদারতা দেখান, তাহলে আপনারাই এক জায়গায় বসে আমাদের কি করে বাঁচানো যায় সেটা ঠিক করুন না, নাকি আমাদেরকে নিয়ে আপনারা সুন্দর করে একটা বিধানসভা নির্বাচন জিততে চাইছেন। সেই গল্পটা আমরা বুঝে গিয়েছি, আর সেটা জিততে চাইছেন বলেই আমাদের চাকরিটা ক্যান্সেল হয়েছে। এটা আমরা সহজ কথায় বুঝে গিয়েছি যে কেন আমাদের চাকরিটা ক্যান্সেল হয়েছে এবং কোন রাজনৈতিক প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে। আপনারা যদি এতটাই উদারতা দেখান, আর এতটাই যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাদের শুভচিন্তাক, তাহলে পরে আপনাদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক না কেন, আপনারা তার মানে আমাদের প্রশ্নে এক জায়গায় হতে পারবেন। আমাদের প্রশ্নে আপনাদের কি কি করণীয় আছে আপনারা একসঙ্গে করুন, কিছু দিয়ে আমাদেরকে প্রমাণ করুন। আর এই যে গল্পগুলো, নানান গল্প আপনারা দিচ্ছেন, এই গল্পের যে সত্যিই কোনো ভিত্তি নেই, এবং এটা যে রাজনৈতিক মরাকান্না, সেই মরাকান্নার গল্পটা আমরা বুঝে নিয়েছি, কারণ আমরা আপনাদের কাছে ইতিমধ্যেও গিয়েছিলাম, সবার কাছেই গিয়েছি, কোথায় যাইনি, পিএমএ তো গিয়েছি, রাষ্ট্রপতি ভবনেও যাওয়া হয়েছে, আমরা হিউম্যান রাইটসেও অ্যাপ্লিকেশন করেছি, কোথায় দিইনি, সব জায়গায় গিয়েছি। এমন কোনো দপ্তর ছিল না যেখানে আমরা যাইনি, এমন কোনো বক্তব্য নেই যেটা সুপ্রিম কোর্টের কাছে উঠে আসে। আরো বেটার কিছু
ভাবতে পারতো সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের ভাবার সেই জায়গাটা ছিল। কারণ কারণ এটাই যে সবাই নিজে নিজেরটা ভাবতে শুরু করেছে। কে কোথায় নুন খাচ্ছে সেখানে তার গুণ গাইতে হবে, এটাই তার বক্তব্য ছিল। যখন জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে এত 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 রকমের ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে আমার মতো যোগ্য ক্যান্ডিডেট আমাদের যারা আছি তাদেরকে নিয়ে বিবেচনার অবকাশই হলো না। ভালো কথা। আর আমরা একটা কথাই বলতে চাই, আমরা দেখেছি আমাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকা হয়েছে, আমরা যাব। আমরা দেখেছি যে এর আগে বিগত দিনে কোনো আইপিএস কে বা কোনো রাজ্য বড় উচ্চ পদস্থ পুলিশ অফিসারের কাছে যখন রাজীব কুমার যখন ধরা হয়েছিল, যখন সিবিআইডি দ্বারা ইয়ে করা হয়েছিল, বা তার কোনো মানে রাজ্য সরকারের কোনো নেতাকে যখন সিবিআইডি ধরতে আসে, মাননীয় মুখ্যমন্ত্রী তোড়ফাড় করে ফেলেন, রাস্তায় নেমে যান এবং তিনি আন্দোলন শুরু করে দেন, ধর্ণা অবস্থান শুরু করে দেন। আমাদের প্রশ্নে কি করছে? আমরা দাবি রাখবো তার কাছে, কিভাবে আমার চাকরিটা ফেরত পাবে? চাকরি ফেরত পাওয়ার ক্ষেত্রে আপনি কোন পথ অবলম্বন করবেন আপনার ব্যাপার। আমার চাকরি ফেরত চাই, কারণ আমার চাকরি আমার কারণে যায়নি। কোনো নেতাকে ধরে চাকরি পেয়েছি এই জন্য আমার চাকরি যায়নি। আমার চাকরি গিয়েছে দুর্নীতির কারণে, আর সেই দুর্নীতিকে নিয়ে আরো বড়সড় রাজনীতি করা হয়েছে কোর্টের জায়গা থেকে, কিছু লয়ারের পক্ষ থেকে, কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং পুরোপুরিভাবে বায়াস, মানে একটা মানে রংলি জাজমেন্ট, যে জাজমেন্টটাকে আমি ভিত্তিহীন জাজমেন্ট মনে করছি। তাহলে আমাদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে কি করণীয় আপনি ভাববেন। আমরা সেই দাবিটা ওখানেও গিয়েও করবো, এখানেও একই কথা বলছি। লুকোচুরির কোনো জায়গা নেই। আপনি বুঝে নিন কি করে আমরা চাকরিটা আটকাবো। কোথায় যাবেন যান, কোথায় আন্দোলন করবেন আপনিও করুন। আর আমরা যদি মনে করি আমাদের এরপরে রিভিউ আছে, কিউরেটিভ আছে, আমরা যদি মনে করি যে বাড়িতে বসে থাকবো, কোনো একটা নেতাকে গিয়ে ধরবো, উনি আমার মহারাজা, উনি আমার ইয়ে করবেন, নেতারা বাঁশ দিয়েছে, রাজনৈতিক দলগুলো বাঁশ দিয়েছে, বিধানসভার প্রয়োজনে বাঁশ দিয়েছে। রাজনীতির খোরাক হতে চাইলেন যান, আবার একটা বিধানসভা নির্বাচন হয়ে যাক। আর যদি মনে করি যে নিজেদের লড়াই নিজেরা লড়বো, যেমন ভাবে লড়ছি, তাহলে ভাঙচুর থেকে তোড়ফোড় এমন কোনো কাজ নেই যেটা আমাদের করা উচিত না। এখানে যে সমস্ত ল পয়েন্টস আছে আমরা সেগুলো নিয়ে তো ভাবছি, সেগুলো নিয়ে আমরাও কার্যকলাপ করবো, তার একটা নির্দিষ্ট সময়ও আছে। কিন্তু আমরা যদি মনে করি আমরা বসে থাকবো, ঘুমাবো, আর সেখান থেকে আমাদের কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো সিএম বা কোনো বিরোধী দলের নেতা আমাকে সুবিচার পাইয়ে দেবে, তাহলে পরে আমরা ধরেই নিচ্ছি আমাদের আর এই যাত্রায় আর কোনো শেষ রক্ষা করতে হবে। কি বাকি আছে? রাস্তায় যদি বসে থেকে আমার সমস্যার সমাধান না হয়, তাহলে বাড়িতে বসে ঘুমিয়ে আমার সমস্যার সমাধান হবে না। ওয়াই চ্যানেলেও আমরা বারবার বলেছি আপনারা আসুন। কেউ বলেছেন না যাব কাল থেকে, 15 জন নিয়ে 10 জন নিয়েও পড়ে থেকেছি, এমনি এমনি পড়ে থাকিনি। হয়তো প্রথম থেকেই ছিল, আগের দিন রাত্রে জাজমেন্ট যেদিন হয় সেদিন তো অনেক রাত্রে আমি লাইভে এসেছিলাম, এই জন্য যাতে কেউ কোনো ভুলভাল সিদ্ধান্ত না নেয়। হয়তো আমারও ছিল, কারণ আমি এই ব্যবস্থাপনাটাকে বিশ্বাস করি না। এই ব্যবস্থাপনাটা আমার এখন তো আরো স্বাধীন এবং নিরপেক্ষ বিচারালয়, এটার বিরুদ্ধে নাকি কিছু বলা যায় না। এই না বলা যাওয়ার কারণেই বোধহয় অনেক সময় বেশি প্রশ্রয় পায় সবাই। কেন বলা যাবে না? আমার যে সবকিছু থাকার কারণে, আর অন্যের অপরাধের জন্য তো আমি শাস্তি পেতে পারি, আরো বেটার তো অনেক অপশন আছে। সেই বিচার ব্যবস্থার কাছেও প্রশ্ন চিহ্ন আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেও প্রশ্ন চিহ্ন আছে, শাসক দলের কাছে তো আছেই, তার অথরিটির কাছে তো আছেই। তাই যদি আমরা মনে করি যে অন্যরা আমাকে পাওয়াবে, অন্য কেউ আমাদেরকে পাইয়ে দেবে, এবং যে সমস্ত কিছু কয়েকজন আছে যারা আমাদেরকে ভাবছেন যে আমাদের ইনাকে ধরলে কাজ হবে, ওনাকে ধরলে কাজ হবে, এই আমি গিয়ে শুভেন্দু অধিকারীকে ধরি, এই আমি সুকান্তকে ধরি, এই আমি মমতা ব্যানার্জিকে ধরি, এরা কেউ আমাদের পক্ষে থাকে। সবাই এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে রাজনৈতিক কারুকার্য করছে। ক্ষমতায় আসি, তারপরে এদের জন্য আবেদন করব। ক্ষমতায় আসার জন্য আমাকে বিধানসভা পর্যন্ত তোমার পিছনে পিছনে ঘুরতে হবে এবং তোমার জন্য অপেক্ষা করতে হবে। ভাঙচুর করব, রক্ত দেখবো,
আর রক্ত নেব, এত সহজ নয়। যে যে ব্যবস্থাপনা আমার মানে জীবন জীবিকার অধিকারটা শেষ করে দেবে, যে ব্যবস্থাপনা যে নোংরা রাজনীতির কারণে আমার সবকিছু শেষ করে দেবে, আমি বসে থাকবো, আপনারা বসে থাকবো। আমি দেখতে পাচ্ছি দু একজন শিক্ষক শিক্ষিকা বাড়িতে বসে সুসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছেন। কিসের সুসাইড অ্যাটেম্প করবেন? আমার লাশ যদি মরতেই হয় সুপ্রিম কোর্টের সামনে, চিফ জাস্টিসের সামনে গিয়ে আমরা মরে দেখাবো যে আসুন আমার মৃত্যুর জন্য আপনি দায়ী আছেন, আপনি আমার মৃত্যুর জন্য সিএম দায়ী, আমার মৃত্যুর জন্য বিরোধী দলনেতাও দায়ী, আমার জন্য এই নোংরা রাজনীতিটাও দায়ী, যারা আমাকে নিয়ে ব্যবহার করছে। ঘরের ভিতরে মুখ লুকিয়ে সুসাইড করার মতো জায়গায় এখন নেই। যদি মরতে হয় তাহলে আসুন পথে একসঙ্গেই আমরা সেই লড়াই করতে করতে মরবো, কিন্তু শেষ সব জিনিসের শেষ দেখে ছাড়বো, শেষ কোথায় আছে সেটা দেখে ছাড়বো। কেউ কাঠ খাবে আর কার কাছ থেকে আংড়া বের করবেন, এটা আমরা সহ্য করতে পারবো। যদি মনে হয় যে সত্যি সত্যি আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে এখানে জয়লাভ করতে চাই, বা সত্যি আমার চাকরিটা, আমার প্রাপ্য ন্যায্য চাকরিটা আমরা ফেরত পেতে চাই, তাহলে সত্যি কথা বলছি যে বাড়িতে বসে না থেকে রাস্তায় আসুন, যা করার করব, যা ভাঙচুর করার করব, সে যা মানে আমি অন্তত মনে করছি এত সাধুতার জায়গা নেই। আমি যদি এটাকে আমার গোটা ভারতবর্ষের বুকে এই নক্কারজনক পরিণতির জায়গাটা নিয়ে যেতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার সমস্যার সমাধান হবে না। আমার ভারতবর্ষে রাজনীতির বাইরে কোনো কিছুই হয় না, রাজনীতি দ্বারা সবকিছু পরিচালিত হয়। তাই আমার জাজমেন্ট, আমার রিভিউ, আমার কিউরেটিভ যা যাওয়ার আমি আইনিভাবে যাবই, কিন্তু রাস্তাকে আমি কিন্তু ছেড়ে দিয়ে যাব না। যদি মনে করেন যে হ্যাঁ সেটাই সবচেয়ে বড় পথই আমাদেরকে পথ দেখাবে এবং পথ খুঁজে আমার আসল জায়গায় ফিরিয়ে দেবে, তাহলে ভালো। আর যদি মনে করেন যে কোনো নেতার তত্ত্বাবধানে যাব, কোনো শাসকের তত্ত্বাবধানে, কোনো বিরোধী তত্ত্বাবধানে যাব, তারা আমাকে পাইয়ে দেবে, তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হতে চলেছে। সেটাকে মাথায় রাখুন। বেশি কথা বলতে চাইছি না। যে জেলা মিটিংগুলো হচ্ছে সেখানে আরো অনেক কথা বলছি, কি কি ঘটছে কি কি না ঘটছে। জেলা মিটিংয়েও অনেকে উপস্থিত থাকছে না, কিন্তু ফেসবুকে হা হুতাশ করে যাচ্ছে। কোর্টরুম থেকে যখন বেরোনো হয়েছে, লয়ার পর্যন্ত ছলছল করছে, আমাদের ছেলেরা কাঁদছে, লয়ার জুতা জড়িয়ে ধরে বের করছে, তারাই বলছে আমি সারপ্রাইজ, আমরা ভাবতে পারিনি এরকম চাকরি। সেখানে আমরা দুজন তিনজন কাঁদার জন্য তিরস্কার করছি। বাড়ি থেকে ফোন করলে তাদেরকে কোনো কথা বলছি, এড়িয়ে যেতে চাইছি ব্যাপারগুলো। নিজেদের লড়াই, পরিবার, যে পরিবার আছে সবাই আছে তার মতো থাক। নিজেদের লড়াই নিজেদেরকে লড়ে জিততে হবে, এই নীতিতে আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি কোনো জিনিস শেষ নয়, শেষ হয়ে যায় না। শেষ তখন হয় যখন আমরা হেরে যাই, শেষ তখন হয় যখন আমি নিঃশ্বাসটা ছেড়ে দিই। শেষ থেকে শুরু হয়, সব জিনিসের শেষ এত তাড়াতাড়ি হয় না। কৃষক আন্দোলনটা আমরা দেখেছি, সবাই ভেবেছিল ওটাই শেষ, কিন্তু শেষ হয়নি। শেষ থেকে শুরু হয়েছিল লড়াই, রাস্তা দেখাবে। যখন যদি মনে করেন আমার জীবন জীবিকা এমনিতেই শেষ, আমাকে অবস্থার পরিবর্তন করতে হবে, তাহলে আমাকে যা কিছু করতে হবে। জেল, জরিমানা, ফাঁসি, কিসের ভয়? কোন জায়গায় বসে থাকবো? যদি মনে করি যে হ্যাঁ এর দ্বারাই হবে, তাহলে হবে। আর যদি মনে করি না কোনো নেতার বচনের দ্বারা আমি উদ্বুদ্ধ, তাহলে তাকে গুরু মানুন। তারপরে ভবিষ্যতে এসে বুঝতে পারবেন যে কোন মানে কিভাবে কলুর চোখ বাঁধা বলদের মতো ঘুরে তারপরে নিজের বাসটা নিজে নিবে। এটা আমরা বুঝতে পারছি, কারণ চাকরিটা কারো মানে আমাদের গিয়েছে, তো আমাদের নিজেদের গিয়েছে। আমরা সেটা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, ফিল করতে পারি, প্রত্যেকের কাছ থেকে দেখে উপলব্ধি করতে পারি। পার্সোনালি কিছু মানুষকে চিনি যাদের জীবন জীবিকা আরো ভয়ঙ্কর, আমাদের সকলের ভয়ঙ্কর, কিন্তু পার্সোনালি কিছু মানুষ আছে তাদের সত্যি তাকানো যায় না তাদের। সবার কথা ভেবে আমরা যেহেতু একজন দুজন নয়, সবার জায়গাটাই আছে। যদি মনে করি তাহলে শুরু করব, কালকেই আমরা ফিরবো। আমরা একজন খুব মানে বর্ষিয়ান নেতার, বর্ষিয়ান লয়ারের সঙ্গে কালকে মিটিং আছে। এই জাজমেন্টটা টোটালি কোন জায়গা থেকে আমাদের আর কি মানে বেরোনোর জায়গাতে আমরা পেয়েছি, অনেক সূত্র পেয়েছি, কিন্তু সেখান থেকে আমরা আরো বের করে কালকে রাতের মধ্যে সমস্ত সমাধান করব, বেরিয়ে যাব। যদি আমি অন্তত বাড়িতে থাকবো না, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ বাড়িতে থাকার নয়, দরকার হলে রাস্তায় যা কিছু করব, সমস্যার সমাধান সেখান থেকে হবে। তা না হলে সমস্যার সমাধান কোনো নেতা, কোনো রাজনৈতিক দলকে ধরে হবে না। এটা বলে দিলাম, বারবার করে বলছি। রাত্রি 3:30 বাজে, অনেকেই ঘুমায়নি, আমরাও ঘুমাইনি, আমি ঘুম বন্ধই করে দিয়েছি।
ঘুমাবো সেদিন যদি সত্যিকারের প্যানেল ফিরিয়ে আনতে পারি, চাকরি পেতে পারি, তা নাহলে আর ঘুমোবই না। এইটুকুই শেষ কথা। এবার আপনারাও সেরকম ভাবে ভাবুন। সবার ঘরে মা বাবা সন্তান সন্ততি সবাই আছে, কিন্তু ওইটাকে ঘরেই রেখে দিয়ে আসুন। কারণ ওই ঘরটাকে যদি সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে চান, তাদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত রাখতে চান, তাহলে বর্তমানের লড়াইটাকে বুঝে নিতে হবে, পরিষ্কার কথা, এবং সাধুতা দিয়ে সম্পূর্ণ অতিকায় শান্তিপ্রিয়তা দিয়ে এই কাজগুলো হবে না। কি হবে সেটা রাস্তায় দেখা যাবে। এটুকুই বলছি। আমি পরশুদিন থেকে এটা এই লড়াই শুরু হবে। আমরা মনে করছি একটা জায়গায় আমাদের জমায়েত হয়ে আগে থেকে রেডি হওয়া দরকার। অবশ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা যাব। আমরাও সিএম এর কাছে কিছু দাবি রাখবো। সিএমও আমাদেরকে কি বলতে চাই আমরা শুনবো, নিশ্চয়ই শুনবো, শান্তিপ্রিয়ভাবেই শুনবো। কেন শুনবো? আমাদের সিএম মুখ্যমন্ত্রী ডেকেছেন, নিশ্চয়ই যাব। আমরা তো দেখা করতে চাই, ফেস করতে চাই আমরা। কিন্তু তার মানে এই নয় যে আমাদের কেউ শান্ত করবে, শাসক বা বিরোধী, কেউ উস্কাবে, কেউ শান্ত করবে, কেউ বিধানসভা আমাকে এজেন্ডা বানাবে, সেটা কিন্তু আমি করতে দেবো। আমি আমার দিক থেকে বলছি। বাকিরাও যদি আমার সঙ্গে সহমত পোষণ করেন তাহলে আসতে পারেন, আর যদি মনে করেন না আমরা অন্যের দ্বারাই উদ্বুদ্ধ, তাহলে সেটাও করতে পারেন। এটুকুই আমার বক্তব্য, বাস। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রতিবেদনটি লাইক ও শেয়ার করে দিন, এবং জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন। আজকের মতন বিদায়।